আমন্ত্রণ ৭১-এর সাপ্তাহিক আয়োজন প্রতিসংলাপে আপনাদের সঙ্গে আছি আমি শবনম ফেরদৌসী। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যোগাযোগ, মানুষে মানুষে যোগাযোগ। কারণ হঠাৎ করে যখন চারপাশে সময়টা খুব জটিল হয়ে উঠছে, তার কারণ হিসেবে কেন যেন মনে হচ্ছে মানুষ কি মানুষকে ঠিকমতো যোগাযোগ করতে পারছে, মানুষ কি মানুষকে বুঝতে পারছে। কারণ মানুষ তার উন্নয়নের জন্য যত ধরনের টেকনোলজির আশ্রয় নিচ্ছে, যত মানুষ নানা রকম উদ্ভাবন করছে কিভাবে আরও বেটার যোগাযোগ করা যায়, তখনই যেন মানুষ মানুষকে বুঝতে পারছে না। কেন পারছে না, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রতিসংলাপে। যারা কথা বলবেন আসুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। ফাহমিদুল হক, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও যুক্ত আছেন বর্ণালী সাহা, হেড অফ কমিউনিকেশনস, কেয়ার বাংলাদেশ। আমাদের সঙ্গে আরও আছেন ইরাজ আহমেদ, কবি ও কথা সাহিত্যিক। এছাড়াও আমাদের সঙ্গে স্কাইপে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ক্রিটিক্যাল কালচার, জেন্ডার এবং রেস স্টাডি নিয়ে পিএইচডি গবেষণারত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রায়হান শরীফ। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের এই প্রতিসংলাপে। আমি প্রথমে ইরাজ আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু সাহিত্যিক, জিয়া হায়দার রহমান ইন দ্য লাইট অফ হোয়াট উই নো নামে একটা উপন্যাস লিখেছেন। সেইখানে তিনি রিসেন্টলি বলেছিলেন যে মানুষের ডিএনএতে যেন কোথায় একটা প্রবলেম উনি দেখতে পাচ্ছেন। মানুষের যেভাবে এগিয়ে যাওয়ার কথা, মানুষ যেন পিছিয়ে যাচ্ছে তার হিউম্যান কোয়ালিটিস থেকে, এবং তার একটা অন্যতম কারণ তার কমিউনিকেশনের যে ক্ষমতা তা যেন ক্রমশ লোপ পাচ্ছে। আপনি সাহিত্যিক হিসেবে এই জায়গাটাকে কিভাবে দেখছেন? আমি পুরোটা ওনার সঙ্গে সমর্থন করি না, ওনার বক্তব্যের সঙ্গে, কিন্তু আমি যেটুকু সমর্থন করি সেটা বুঝি যে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ক্রমশই মানুষ একজনের কাছ থেকে আরেকজন বিযুক্ত হচ্ছি। মানুষ কি কখনো আগে বিচ্ছিন্ন ছিল না? ছিল। মানুষ সারা জীবনই এক ধরনের বিচ্ছিন্নতার ভেতরে, হয়তো এটা ওই আদিমকাল থেকে যে মানুষের যাত্রা, সেই যাত্রার ভেতরে মানুষের গ্র্যাজুয়ালি এটা মানুষ যত লেখাপড়া, যত জানাশোনার ভেতরে ঢুকেছে, মানুষ তত আলাদা হয়েছে। তো এই একবিংশ শতাব্দীতে আমরা এসে দাঁড়িয়েছি, আপনি বলছেন যে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। এটার বোধহয় একটি বড় কারণ হচ্ছে প্রযুক্তি। আমরা যত প্রযুক্তির গভীরে ঢুকছি তত হয়তো একেবারে নিজের ভেতরে আশ্রয় করতে চাচ্ছি। মানুষ আসলে বাইরে তাকাচ্ছে না। আমি লেখক হিসেবে মনে করি যে আমাদের এই সমাজের ভেতরে মানুষ সেখানে কেন অন্যের কাছ থেকে বিযুক্ত হয়, সে অসহায় বোধ করে। কারণ ক্রমশ আপনি এই ভোগবাদী সমাজের একটি চাপ আছে, মানুষের ডেভেলপমেন্টের একটি চাপ আছে। এই সমস্ত এই চাপগুলো মানুষকে ক্রমশ সে একটা অসহায় বোধের ভেতরে যায়, এবং এই অসহায় বোধ থেকে একসময় সে নিজেকে প্রত্যাহার করতে শুরু করে, এবং তখন সে ভাবে যে আমি বোধহয় একা হয়ে পড়ছি। এই বিচ্ছিন্নতার জায়গাটা কোথায় বেশি দেখতে পান, ব্যক্তি সম্পর্কে না সামাজিক সম্পর্কে? আমি উভয় ক্ষেত্রেই দেখতে পাই, দু জায়গাতেই আমি দেখতে পাই। আমরা একে অপরের সঙ্গে খুব পরিচিত ভঙ্গিতে কথা বলছি, দেখা করছি, প্রতিদিন ইন্টারাকশনস হচ্ছে, কিন্তু আমার কোথায় জানি মনে হয় যে আমরা হয়তো একে অপরকে ঠিক পুরোটা চিনি না, আগে যেমন অন্তত 20 বছর আগেও চিনতাম। একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কাছে চিনতে চাচ্ছি না, না চিনতে পারছি না। আমি এই প্রসঙ্গ ধরে একটু রায়হান শরীফ আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে তো ক্রিটিক্যাল কালচার পড়াতে হয়, জেন্ডার পড়াতে হয়, রেস পড়াতে হয়, এবং সেখানে দেখা যাচ্ছে এই জিনিসগুলো পড়াতে গিয়ে আপনাকে অবশ্যই কমিউনিকেশন, মানুষে মানুষে যে যোগাযোগের ভাষা, সেই বিষয়টি বুঝতে হয়। সেখানে আপনার স্টাডি এখন কি দেখতে পাচ্ছে? মানুষ কি আসলে তার কমিউনিকেট করবার ক্ষমতাটা হারিয়ে ফেলছে, নাকি না ঠিক মাত্রাতেই আছে? আসলে এটা একটা প্যারাডক্স। আমি প্রথমে বলবো প্যারাডক্সটা আমি এইভাবে বুঝি। আপনি যেহেতু শুরু করলেন রেসের কথা, আমি রেস দিয়ে যদি উদাহরণটা দেই তাহলে আরও অনেকগুলো ব্যাপার আমরা তুলনা করে বুঝতে পারবো। আমি দেখি যে এখানে ইন্টার এথনিক রাইভালরি আছে। ইন্টার এথনিক রাইভালরিটা কেমন? যেমন এশিয়ান আমেরিকান একজন মানুষ, সে আফ্রিকান আমেরিকান একজন মানুষের সাথে কোন ভাষায় কথা বলবে, কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, এই প্রশ্নগুলো অনেক বিশদ আলোচনার দাবি রাখে। তো আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে একটা পারফরমেন্স। আমি দেখি এমবডিড পারফরমেন্স, যেটা শরীর দিয়ে পারফর্ম করা হয়। আমি কিভাবে তাকাচ্ছি, কার দিকে কিভাবে তাকাচ্ছি। যেমন আমি একজন সাদা মানুষের দিকে যেভাবে তাকাবো, আমি একজন এশিয়ান আমেরিকান মানুষের দিকে সেভাবে তাকাবো না। রেস একটা হায়ারার্কি, এবং এই হায়ারার্কিটা জিয়ে রাখা হয়েছে। ইরাজ আহমেদের কথার সূত্র ধরে আমি বলতে চাচ্ছি, উনি বলেছেন যে 20 বছর আগে
বোঝা যাচ্ছিল যে আমরা হয়তো কিছুটা পারছিলাম। সো যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে যে নিউলিবারাল ক্যাপিটালিস্ট যে রিকনফিগারেশন সিন্স 1990s, সেটা একটা সিগনিফিক্যান্ট একটা সময়। কারণ দেখা যাচ্ছে যে ওই সময় থেকে আমাদের মধ্যে অর্থনৈতিক যে চাপ, দমন নিপীড়ন চাপ, সেটা আগের অন্য যে কোনো সময়ের চেয়ে, ইতিহাসের অন্য যে কোনো সময়ের চেয়ে প্রচণ্ডভাবে বেশি। এবং এর ফলে আমাদের ভিতরে এক ধরনের তাড়না সবসময় কাজ করে। এখন এই তাড়না শব্দটা আমি ব্যবহার করলাম, এটাকে আমি কিভাবে বোঝাবো? এটা হচ্ছে এক ধরনের গিডি ফিলিং। আমি বলি যে আমাদেরকে ইচ্ছায় বা অনিচ্ছায় ম্যারিগো রাউন্ড বা নগরদোলায় চড়িয়ে দেওয়া হয়েছে। এই নগরদোলাটাকে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেই সিন্স 1990s-এর যে নিউলিবারাল ক্যাপিটালিস্ট ইকোনমির যে আর্থসামাজিক ব্যবস্থা, সেটাই আমাদেরকে চড়িয়ে দেওয়া হয়েছে। এই ম্যারিগো রাউন্ডে ঘুরতে থাকার ফলে ঘুরতে 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 আমাদের সবার মধ্যে এক ধরনের গিডি ফিলিং হচ্ছে। সেই গিডি ফিলিংটা কি আসলে? সেটা হচ্ছে যে আমাকে কোথাও পৌঁছতে হবে, একটা রেস, এটা মানে যেটা প্রতিযোগিতা অর্থে আমি বলছি, মানে কম্পিটিশন, রাইভালরি অর্থে বলছি। সো আমি যখন আপনি যখন যোগাযোগের কথা বলেন, তখন আমি অযোগাযোগটা দেখতে পাই। যোগাযোগ হচ্ছে না, কারণ হচ্ছে অযোগাযোগ হচ্ছে, বা যোগাযোগের নামে অন্য কিছু হচ্ছে। যোগাযোগকে আমরা ফেটিশ বানিয়ে ফেলেছি। আমি একটা শব্দ ব্যবহার করছি, এটা আমার নিজস্ব শব্দ, সেটা হচ্ছে যে মাই প্রেফার্ড রেশাল অ্যালাইনমেন্ট। আমার পছন্দের রেশাল অ্যালাইনমেন্ট কি, আমি কার সাথে নিজেকে যুক্ত ভাববো, আমার যে রেশাল হায়ারার্কির উপরের দিকে যারা আছে তার দিকে আমি ঘনিষ্ঠ হতে যাচ্ছি। সোজা বাংলায় বলতে হয় যে আমি সাদাদের সাথে একাত্ম হতে যাচ্ছি, এবং আমার এই রেশাল হায়ারার্কির নিচের দিকে যারা আছে তাদের কাছ থেকে আমি দূরে সরে যেতে চাচ্ছি, যেটাকে আমি বলি যে আমি এটা একটা ডিসঅ্যাসোসিয়েট হতে চাচ্ছি তাদের সাথে। কেন আমি হতে চাচ্ছি এরকম? কারণ আইডেন্টিটি ক্রিয়েট করতে চাচ্ছি। আমি বিলং করি না তাদের সাথে। এই জায়গাটাতে আমি একটু থামাতে চাই যে তাহলে কি Yes. যেটা আপনি পাশ্চাত্যে পাচ্ছেন সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসের কারণে মানুষ হয়তো মানুষকে বুঝতে পারছে না, কারণ দুই মেরুতে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ক্ষেত্রে জায়গাটা কি সেই প্রসঙ্গে আমি আসবো, আপনি থাকুন। তার আগে একটু বর্ণালী শাহের সাথে কথা বলতে চাই। আপনি নিজে কমিউনিকেশনসে কাজ করছেন, সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে। সেই জায়গাতেও যদি যাই, সেখানে আপনি কি দেখছেন যে প্রাতিষ্ঠানিকভাবে কি মানুষকে ঠিকঠাক যোগাযোগ করতে পারছে কিনা? প্রতিষ্ঠানের যে ধারণাটা এখন আমাদের এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটা হয়ে এসেছে, সেটা আপনি একটা কর্পোরেট প্রতিষ্ঠানের কথাই বলুন, আর নট ফর প্রফিট বা শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানের কথাই বলুন, এখন আসলে মানুষের যে হিউম্যান এলিমেন্ট, সেটা অনেকখানি আমি বলবো যে সেখান থেকে বিযুক্ত হয়ে যাওয়াটাই এখন সম্ভবত একটা কালচারের ভেতর চলে এসেছে। যে কারণে যে পারফরমেন্সের দৌড় বা কিছু ট্যাঞ্জিবল ক্রাইটেরিয়ার এগেনস্টে প্রত্যেকের কয়েকটা টিক বক্সের মতো করে দিতে থাকা, সেই বিষয়টা চলে আসার কারণে কমিউনিকেশন বা যোগাযোগ সেটা মানুষের থেকে বেশি যেন একটা অবজেক্টে হচ্ছে। যে অবজেক্টটাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে কোনো একটা তৈরি করে রাখা একটা ইমাজিনারি গোলের দিকে যাচ্ছি বা যাওয়ার মতো একটা গল্প তৈরি করতে পারছি। একটা কনসেপ্টকে তৈরি করা, প্রতিষ্ঠা করা এবং তার দিকে ধাবিত হওয়া, হ্যাঁ, সেটাও মানুষ কিন্তু তৈরি করেছে। সেটাও মানুষ তৈরি করেছে, এবং প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেটারই একটা মোর ইনস্টিটিউশনালাইজড একটা রূপ, যেখানে নিয়ম দিয়ে, পলিসি দিয়ে, রীতিনীতি দিয়ে এবং ল্যাঙ্গুয়েজটা কি হবে যোগাযোগে সেটাকে ঠিক করে দেওয়া, এবং কোন জায়গায় গিয়ে আসলে নিজেকে থামাতে হবে, কোন জায়গায় গিয়ে ভোকাল হতে হবে, সেটারও একটা খুব কনভিনিয়েন্ট ন্যারেটিভ তৈরি করে দেওয়া। যেটা আমাকে খুব পীড়া দেয়, আমাদের যে প্রজেক্টগুলো চলছে বা যে প্রোগ্রামগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, হয়তো মানবতার কারণে, দারিদ্র কমানোর কারণে, শিক্ষা বাড়ানো, মহিলাদের উপরে নির্যাতন কমানো, এরকম বেশ কিছু এমডিজি গোলস বা ওখান থেকে নিয়ে আসা যে লক্ষ্যগুলো নির্ধারণ করে দেওয়া হয়, সেগুলোরও যে গল্প আমরা বলি, সেটারও যে সাকসেস স্টোরিগুলো আমরা বলি, সেটার মধ্যে একটা মেকি বিষয় চলে এসেছে। কারণ আমরা কিছু ফরম্যাট এবং ছাঁচে এটাকে ঢালতে চাইছি, এবং এর মধ্যে অরিজিনালিটি বলুন বা মানুষের সত্য যোগাযোগ, যেটা রিয়েল যোগাযোগ, সেটা আসলে আমি দেখতে পাচ্ছি না, প্রতিফলিত হয়তো হচ্ছে না। হ্যাঁ, কারণ আমরা একটা ফরম্যাট তৈরি করেছি, এই দেখো এভাবেই তোমাকে যোগাযোগ করতে হবে। এবং ওটা আমাদের জন্য সহজ হচ্ছে, কনভিনিয়েন্ট হচ্ছে, এফিশিয়েন্ট হচ্ছে। ফাহমিদুল হক, বর্ণালীর প্রসঙ্গ ধরে বলতে চাই যে আমরা কি আসলে আমাদের যোগাযোগের ভাষা তৈরি করছি কিনা তাহলে, এবং সেই ভাষাটা আপনারা তৈরি করছেন কিনা? যেটা হয়েছে যে আমি যদি শুরু করি একেবারে গোড়ায়, যে মানে যোগাযোগের একটা কাঠামোবদ্ধ মডেল, এটারও জন্ম দিয়েছিলেন সেই মহাবিদ্বান অ্যারিস্টটল। সেটা হল, তিনি বলেছিলেন যে একজন সোর্স থাকবে,
তিনি একজন রিসিভারের সঙ্গে যোগাযোগ করতে চান, তিনি একটা মেসেজ দিতে চান। এটাকে আধুনিক যুগে 40s বা 30s শ্যানন ওয়েভারের মডেল একটা আমরা জানি যে সোর্স, এই মডেলটা প্রণয়ন করা হয়েছিল ইলেকট্রনিক, যেটাকে এই জন্য এটাকে ম্যাথমেটিক্যাল মডেল বলা হয়, যে ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য একটা স্ট্রাকচার দাঁড় করানো। সেখানে সোর্স আছে, মেসেজ আছে, কিন্তু একটা চ্যানেল লাগবে যেহেতু ইলেকট্রনিক যোগাযোগ, মাধ্যম লাগবে এবং একজন রিসিভার তো থাকছে না, যার জন্য যার উদ্দেশ্যে যোগাযোগ। এই মডেলগুলো এভাবে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে একটা ফিলিং হলো যে এটা তো লিনিয়ার মডেল হচ্ছে, সোর্স যা দেবে রিসিভার সেটা পুরোটাই গ্রহণ করবে। তার মানে রিসিভার ওই বার্তা পাওয়ার পরে কি ভাবছে, কতটুকু নিচ্ছে, কতটুকু বাতিল করছে, সেটা তো শোনা প্রয়োজন। এই জন্য হ্যারল্ড ল্যাসেল বলে একজন স্কলার, তিনি একটা নতুন মডেল দিলেন যেখানে ফিডব্যাককে ইনক্লুড করলেন। তার মানে এখানে এই জায়গাটা এসে জিনিসটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেল, মানে সোর্স এবং রিসিভারের মানে আদান প্রদান, মিথস্ক্রিয়া হলো। ফলে ফিডব্যাক কিন্তু যোগাযোগ খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো আসলে ফিডব্যাকের মধ্য দিয়ে যোগাযোগ করছি। সোশ্যাল মিডিয়ায় সোর্স রিসিভারের অনেক ঝগড়া বিবাদ, আনন্দ শেয়ারিং হচ্ছে, তারপরে যোগাযোগের সংকট কাটছে না। এই জন্যই আমি একটা উপন্যাসের নাম মনে করতে চাই, সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং ব্রাত্য রাইসু যৌথভাবে লিখেছিলেন উপন্যাসটা। তার টাইটেল ছিল যোগাযোগের গভীর সংকট নিয়ে কয়েকজন একা একা লোক। হ্যাঁ, মানে যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু হয়ে উঠছে না, বলে মানুষ আলাদা আলাদা বিচ্ছিন্ন দ্বীপের মতো থেকে যাচ্ছে। একটা ট্রেডিশনাল ক্লোজ সোসাইটি থেকে যখন মানুষের জীবনে যন্ত্র আসলো এবং গতি পেল এবং মানুষ অনেক বেশি প্রডিউস করা শুরু করলো, এবং এটারই সূত্র ধরে এক ধরনের আরবানাইজেশন শুরু হলো এবং মডার্ন কালচারটা গড়ে উঠলো। তো এই আরবানিটি এবং মডার্নিটি, এই দুইটার অভিঘাতে আসলে মানুষ রিয়েলি, মানে মডেলে কি আছে সেটা বড় কথা না, রিয়েলি মানুষ অ্যালিয়েনেটেড হওয়া শুরু হলো। হ্যাঁ, এবং তখন থেকে সংকটগুলো, যোগাযোগের যে সংকটের কথা আপনি বলছেন, সেই সংকটগুলো তখন থেকে শুরু। আরো কি কি জটিলতা আছে তা খতিয়ে দেখবো একটা বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আপনারা আছেন প্রতি সংলাপে, কথা বলছিলাম মানুষে মানুষে যে যোগাযোগের সংকট এই সময়ে, সেই বিষয়টি নিয়ে। ফিরবো ইরাজ আহমেদ আপনাকে দিয়ে। সেটা হচ্ছে যে একটা জায়গায় রিসিভারের কথা বলছিলেন ফাহমিদুল হক, ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে এই সময়ে যে যিনি আমার সাথে যোগাযোগ প্রতিস্থাপন করছেন, মানে আপনার সাথে আমি আপনাকে যে কথাটি বলছি, আপনি আপনার মতো করে সেটাকে দেখছেন, আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা আপনি শুনছেন না। ফলে এই যে যোগাযোগের যে ভাষা আছে, দ্বিমুখিতা বলি, ত্রিমুখিতা বলি, মানে চতুর্মাত্রিক ব্যাপারও তো আছে, সেই জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। আসলে রিসিভার যিনি, তিনি খুব একরৈখিকভাবে দেখছেন, একদম তার চিন্তার জায়গা থেকে। আসলে পুরো জিনিসটা শবনম ঘটছে, আমার যেটা একান্ত ব্যক্তিগত ধারণা, এটা সম্পদ আহরণের সঙ্গে যুক্ত। কারণ মানুষ আসলে অস্থির, কারণ এই সমাজের ভিতরে কিন্তু অপরিমিত বিত্ত সঞ্চিত হচ্ছে, সেই সঙ্গে অপরিমিত দারিদ্র বা অভাব যদি বলেন আপনি, সেটাও সঞ্চিত হচ্ছে, বা দুটোর বৈষম্যটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে হচ্ছে কি, মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আপনি যেটা একটু আগে বলছিলেন যে রিসিভার ঠিকভাবে গ্রহণ করতে পারছে কিনা, আমি বলবো যে না, পারছে না সে। কারণ হচ্ছে তার মাথার মধ্যে কিন্তু এই সে নিজে ছাড়া কেউ নেই, নিজে ছাড়া সেখানে কেউ নাই, এবং সে ভাবছে যে এই দুঃসহ অর্থ উপার্জনের পদ্ধতি ছাড়া তার কাছে কিন্তু আর কোনো কিছু জীবিত নেই। আপনারা শুধু অর্থের কথা বলছেন, ক্ষমতার বিষয়টি কেন আমি অর্থ মানেই হচ্ছে অর্থের হাত ধরেই ক্ষমতা আসছে। সে ক্ষমতা অর্জন করতে চাচ্ছে, সে বিত্ত অর্জন করতে চাচ্ছে, সে অন্যের সম্পদ দখল করতে চাইছে। এই যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এই অস্থিরতাটাকে আমাদেরকে, মানুষকে এই ধরনের বিচ্ছিন্নতার মধ্যে নিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। যে আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, কারণ আমার মাথার ভেতরে তখন অন্য চিন্তা কাজ করছে। যেমন আমি একটা ব্যক্তিগত জায়গায় যাই, আমার বেশ আগের একটা, আমি এটা 10 বছর আগের কথা বলতে পারি, আমার লেখা একটি কবিতা, প্রথম লাইনটা ছিল আমার সঙ্গে আমার আজকাল আর দেখা হয় না। তো আপনি বলছেন মানুষের সঙ্গে আরেকজন মানুষের দেখা হয় কিনা, আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে আমার সঙ্গে কি আমার দেখা হয়? আমি প্রতিদিন আয়নায় যে মানুষটাকে দেখি, সে কি ঠিকঠাক আমি? তার মানে সেলফ রিফ্লেকশনও নাই এই সমাজে এখন। ওই রিফ্লেকশনের জায়গাটিও কমেছে। যদি আমি বলি নেই, তাহলে অনেকেই আমার বিরুদ্ধে আঙুল তুলবেন যে আপনি হতাশা ছড়াচ্ছেন। আমি হতাশা ছড়াচ্ছি না, আমি বাস্তব কথাটাই বলতে যাচ্ছি যে ওইটা কমে আসছে। কিন্তু রায়হান শরীফ, আমি ইরাজ আহমেদের এই প্রসঙ্গ ধরে বলতে চাই, এই যে উনি বলছিলেন যে
সেলফ রিফ্লেকশনও পাচ্ছেন না, নৃতাত্ত্বিক হিসেবে কোন জায়গাটায় দেখতে চান এই বিষয়টা, যে সামগ্রিক বিষয়টাকে? আমি এই জায়গাটায় আসতে যাচ্ছিলাম। ইরাজ আহমেদ খুব চমৎকারভাবে বলেছেন, ওনার কবিতার কথা শুনলাম, ভালো লাগলো যে আমার সাথে আমার দেখা হয় না। এই জায়গাটাকে আমি বলবো যে আসলেই মানুষ কিন্তু নিজেই নিজের সাথে যোগাযোগ করতে পারছে না। কেন পারছে না? কারণ কোনো একটা কিছুতে ফোকাস করার বা মন দিয়ে ভাববার ফুরসত বা অবস্থা মানুষের নেই। সেই সময় আমাদের নেই। ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি যদি ব্যবহার করি, না, তারা একটু থামাতে চায়, কিন্তু আমরা তো দেখছি সারাক্ষণ সেলফি কালচার, মানুষ নার্সিসাস হয়ে যাচ্ছে এবং সেটা বলছেও গর্ব করে যে না, এটা তো ফাহমিদুল হক একটু আগে বললেন, যে আপনিও বলেছেন অতি যোগাযোগ। তো অতি যোগাযোগ এবং এই আমার সাথে আমার দেখা হয় না, এই দুইটাকে আমি একটা অ্যানালজিতে বাঁধতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আমরা সবাই বা আপনি নিজে কোনো স্টেডিয়ামে আছেন, তো হই হই রই রইয়ের মধ্যে আপনি আপনার আশেপাশের লোকের কথা শুনতে পাবেন না যোগাযোগের জন্য, কারণ আপনার যে সময় দরকার সেই ফুরসত আপনার নাই, সেগুলো নেই। এটাকে আমরা যদি বোঝার সুবিধার জন্য বলি স্টেডিয়াম ইফেক্ট, বা বলতে পারি খুব বেশি হট্টগোল বা হাওতাওজনিত বিঘ্নতা, এটা প্রচণ্ডভাবে রয়েছে। কারণ আমরা সবসময় ভাবছি যে যোগাযোগ তো একটা ফ্লো, অবশ্যই ফ্লো। আমি আবার আরেকটা কথা বলেছিলাম যে গিডি ফিলিং, কোনো কিছু বোঝার জন্য আমার ইন্টারাপশন লাগবে, কিন্তু সেই ইন্টারাপশন আপনি আমাকে দিচ্ছেন না। আমরা বোধহয় এখন পোস্ট এলিয়েনেশন ফেজে আছি। পোস্ট এলিয়েনেশন ফেজটা কেমন? পোস্ট এলিয়েনেশন ফেজটা হচ্ছে এলিয়েনেশনের যে সমাধান সেটা খোঁজা। এই সমাধান কিন্তু আসলে এই যে ইলেকট্রনিক সমাধান সমস্যাকে নির্মূল করে না, বরং জিইয়ে রাখে। আর এই কারণে অযোগাযোগহীনতাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। আমি এই পর্যন্ত বলে থামলাম, আর অনেক কিছু আমি এই প্রসঙ্গ ধরে আমি আসলে বর্ণালী আপনার কাছে আসতে চাই, কারণ মানুষ যেটা বারবার আসছে যে আমরা টেকনোলজি বলি, উন্নয়ন বলি, মানে আপাতত চোখে যা দেখা যায় সেখানেই আমরা আসলে বেশি মানুষের যে প্রাকৃতিক যে ব্যাপারটা আছে, ন্যাচারাল হিউম্যান বিং, সেখানটার সাথে একটা ক্ল্যাশ হচ্ছে। তাহলে মানুষ সেই জায়গাটাও তৈরি করলো কেন? মানুষের যে কি বলবো, যে এভলিউশনের যে ইতিহাস, তার মধ্যে তো এই ঘাত প্রতিঘাতটা আমরা সবসময় দেখেছি। মানুষ এছাড়া থাকতেও পারে না। তো এর মধ্যে এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি জানি না এর পেছনে হয়তো অনেক ফিলোসফি বা অনেক থিওরি আছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত একটা উপলব্ধির জায়গা হচ্ছে এটা, যে এভাবে করে কিন্তু আসলে এগিয়ে যাওয়া সেটা হয়তো বা এই প্রক্রিয়ার ভেতর দিয়েই একটা সময় হবে, বা এর মধ্যে দিয়েই হয়তো হচ্ছি আমরা। আসলে যোগাযোগ বলি আর এই ডিহিউম্যানাইজেশনটাকে বন্ধ করা বলি, সেটার আসলে সমাধানটা কোথায়? তার মানে মানুষ আরো হিউম্যান হবে। আমি আশাবাদী যে মানুষের ইনস্টিংক্ট হচ্ছে টিকে থাকার জন্য যদি আমাদের এটা করতে হয়, তাহলে হয়তো আমরা এটা করব। ফাহমিদুল হক, আপনি বলেন, বাংলাদেশে হঠাৎ করে মানুষ, আমরা যেখানে সারাক্ষণ কথা বলছি, তাই না, আমাদের চারপাশে বাসে, রাস্তায় ঘাটে, অফিসে, আদালতে, এবং আমরা এত মিথস্ক্রিয় ভাবাপন্ন একটি জাতি যে পরিবারকে সময় দেই, তারপরও কেউ কারো কথা যেন বুঝতে পারছে না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন? এই যোগাযোগ শাস্ত্রে কিন্তু যতগুলো আলোচনা হলো একবারে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে যোগাযোগ কয় ধরনের। ইরাজ আহমেদ যে যোগাযোগের সংকট নিজের সঙ্গে, এই ধরনের কমিউনিকেশনকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। আর আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আর এই মিডিয়ার থ্রুতে, এই টেলিভিশন, 71 টেলিভিশনের মধ্য দিয়ে যখন বহু জনগোষ্ঠী এটা শুনতে পাচ্ছেন, সেটা হয়ে গেল ম্যাস কমিউনিকেশন বা গণযোগাযোগ। মূল সমস্যা হলো এমপ্যাথিতে। এমপ্যাথির বাংলা আমরা করেছি সমানুভূতি, মানে আপনার কথা আমি বুঝতে পারছি না কারণ আমি বুঝতে চাই না, কারণ আপনি যে পয়েন্ট অফ ভিউ থেকে, যে পজিশন থেকে আপনি কথাগুলো বলছেন, আপনাকে আমি একজন সেন্সিবল মানুষ হিসেবে ওইভাবে বুঝতেই চাই না। আমি ওই কথাটাকে বিচার করতে চাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এখন ধরেন সোশ্যাল মিডিয়ার একটা উদাহরণ দিই। এখানে ইন্টারঅ্যাক্টিভিটি একটা দারুণ বৈশিষ্ট্য সোশ্যাল মিডিয়ার, যেটা ধরেন আপনি আগের যতগুলো কমিউনিকেশন ফর্ম দেখবেন, কখনোই কিন্তু এতটা ইন্টারঅ্যাক্টিভ কোনো কিছুই ছিল না। আপনি টেলিভিশন বলেন, নিউজ পেপার বলেন, বা অন্য বই যা কিছু বলেন না কেন, হ্যাঁ, আমি সরাসরি দেখে কথা বলতে পারছি। এবং আরেকটা জিনিস হলো যে এই যে সোর্স রিসিভারের কথা হলো, আগের সব মডেলে বা সব ফর্মে বা যত ধরনের যোগাযোগ ফর্ম ছিল, সবগুলোতে সোর্স একরকম ডমিনেট করতো। আপনি টেলিভিশনে বসে একজন ট্রেন্ড জার্নালিস্ট যে নিউজটা দিবেন, এই সারা বাংলাদেশের মানে সেটা ব্রডকাস্ট হবে এবং সাধারণ দর্শক সেটা একরকমভাবে একরৈখিকভাবে শুনবে। তার মধ্যে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হলো কিনা আপনি শুনতেও চান না, কারণ আপনি মনে করেন আমি সবচেয়ে ভালো বিচার করে নিউজটাকে লিখেছি, প্রচার করছি, এটাই ঠিক আছে।
এই যে একটা ওয়ান ওয়ে প্রসেস, আপনার সোশ্যাল মিডিয়া এসে দেখেন এটা টু ওয়ে হয়ে গেছে, এবং কখনো কখনো সোর্সের কথাটা মন্তব্যে গিয়ে রিসিভাররা আরো মানে তার চেয়ে বড় আর কিছু তীব্র বলতে হয়ে পারে। দেখা হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ। তো এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, এটার একটা ফলো কিন্তু আমরা পেয়েছি পজিটিভ। যেমন ধরেন এই যে মানে মিডল ইস্টে, নর্থ আফ্রিকায় আপনার পলিটিক্যাল একটা মুভমেন্ট হয়েছে এই ইন্টারাকশনের মধ্য দিয়ে, এবং অনেকগুলো গভর্নমেন্ট চেঞ্জ আরব হয়ে গেছে। বসন্তের কথা বলছেন হ্যাঁ, আপনি। এটাই আমি বলতে যাচ্ছি। কিন্তু দেখেন আপনি এই ফলাফলটা বাকি সবাইকে সতর্ক করে দিয়েছে। সব গভর্নমেন্ট এখন খুব অ্যাওয়ার এই মানুষের এই যূথবদ্ধতার প্রতি। এই জন্য হচ্ছে কি গভর্নমেন্টগুলো পাবলিকের করের টাকা দিয়ে পাবলিককে সার্ভেল করার জন্য, নজরদারি করার জন্য বড় বড় মেশিনারিজ কিনছে, যে কোন ইউজার কখন কি স্ট্যাটাস দিচ্ছে এগেনস্ট গভর্নমেন্ট, সেগুলো সে নজরদারি করছে। এটা কিন্তু এই দেশে শুধু না, সব দেশে এরকম সব করছে। দেশেই আছে। ফলে এটা ওই ঘাত প্রতিঘাতেরই প্রশ্ন। আমরা আলোচনায় ফিরবো, আবার একটা বিরতি না নিলেই নয়। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আছেন একাত্তরের নিয়মিত আয়োজন প্রতিসংলাপে, কথা বলছিলাম মানুষে মানুষে যোগাযোগের যে সংকট সেই জায়গাটি ধরে। ইরাজ আহমেদ, সেটা হচ্ছে আপনাকে যে লিখতে হয় এটাও একটা টু ওয়ে বিষয়, তাই না? আপনি মানুষকে বুঝেন কিনা, বুঝতে পারছেন কিনা এই সময়ের। আরেকটি হচ্ছে যে মানুষও কি আপনাকে কমিউনিকেট করতে, অর্থাৎ আপনার পাঠকরা কি আপনাকে কমিউনিকেট করতে পারছে কিনা এই সময়ে। দুটো কথা বলি। আমি বুঝতে পারি, হয়তো লিখি যখন এখনো কিছুটা বুঝতেই পারি মানুষের আমার চরিত্র। শুধু আপনি বললেন টু ওয়ে, আমি বলবো টু ওয়ে না, আমাকে অসংখ্য ওয়েতে অসংখ্য চরিত্র হয়ে দেখতে হয় যে আসলে এই জিনিসগুলো কি। পাঠক আমাকে বোঝে কিনা সেটা নিয়ে কিন্তু আমার একটি বেশ দ্বন্দ্ব আছে। আচ্ছা, কারণ আমরা এখন এই সময়ের ভেতরে যা লিখছি, যা বলতে চাইছি, আমার কাছে একটু মনে হয়েছে যে আমরা কোথাও একটু দূরবর্তী জায়গায় সরে যাচ্ছি লেখকরা। গল্পের ভেতরে গল্পকে হারিয়ে ফেলে ফর্মের চর্চা করছি, ওই কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে। আমরা অনেক বেশি ভাবছি যে এটার কাঠামো কি হবে, আমরা অনেক বেশি ভাবছি না যে আমি একটা গল্প বলতে পারলাম কিনা সাকসেসফুলি, ইমোশনালি টাচ করলো কিনা, ইমোশনালি শেষ পর্যন্ত কাহিনীটা স্পর্শ করলো কিনা। আমি এই ফরম্যাটটা হয়তো ল্যাটিন আমেরিকা থেকে আমদানি করেছি, বা এই ফরম্যাটটা ইউরোপিয়ান রাইটারদের কাছ থেকে আমদানি করেছি, আমি ওটার ওই ছকে ফেলে লিখতে চাচ্ছি। তার মানে আমরা যা দিচ্ছি শুধু সাহিত্যে নয়, সব জায়গা থেকে যখন দেওয়ার ব্যাপারটি থাকে, সেখানে কি আমাকে একটা সুপারফিশিয়াল জায়গা থেকে সবকিছু দেখছি। এক ধরনের সুপারফিশিয়ালও বলবো না, মানুষ চেষ্টা করছে, আমরাও নানানভাবে ভাবার চেষ্টা করছি, গবেষণা করছি, এবং করতে গিয়ে হয়তো বিষয়গুলোকে জটিল করে ফেলছি। বর্ণালী সাহা, এই যে যোগাযোগহীনতার বিষয়টি, এই জায়গাটা ধরে কি একাডেমিক জায়গা থেকে কোনো আলোচনার সূত্রপাত হয়েছে কিনা ইতিমধ্যে? একাডেমিক জায়গার ব্যাপারে ফাহমিদ ভাই ভালো বলতে পারবেন। ফাহমিদ ভাই যে মডেলটার কথা বললেন, যে সোর্স থেকে একটা মেসেজ যাচ্ছে একটা মাধ্যমের ভিতর দিয়ে রিসিভারের কাছে, এবং সেটা একরৈখিক ছিল, তারপর ফিডব্যাকটা আমরা ইনক্লুড করলাম। আরেকটা যেটা ওই মডেলের মধ্যে আমার মনে পড়ছে আবছা, সেটা হচ্ছে নয়েজ, যেটা ওই মেসেজটাকে পৌঁছানো এবং সেটা আবার ঠিকভাবে ইন্টারপ্রেটেড হয়ে আসা, এই জিনিসটার একটা বাধা হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে এই অতি যোগাযোগের কারণে হয়তো আমরাই নয়েজ হয়ে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা কথা ওই দিন আমার একজন বিদেশি বন্ধু ফেসবুকে লিখেছেন যে ইফ ইউ আর নট পেইং ফর ইট ইউ আর দ্য প্রোডাক্ট। ফেসবুকে বলেন বা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, যে জায়গায় আমরা আসলে নিজেরা কারেন্সি হয়ে যাচ্ছি, নিজেদের একটা বক্তব্য বা নিজেদের একটা বোধের জায়গা তুলে ধরে হয়তো আমরা অনেকেই খুব বড় একটা কিছু হয়ে যাচ্ছি, সেটা সেলিব্রিটি সিনড্রোম বলেন বা যেটাই বলেন। এই জায়গাটায় যে আমরা যাচ্ছি এত সহজে, বা এই যে এত সহজে এত কোটি কোটি ফলোয়ার আমরা পেয়ে যাচ্ছি, বা এতগুলো মানুষ আমাদেরকে অনুসরণ করছে, বা আমাদের দেয়া ন্যারেটিভটাকে নিজের বলে বিশ্বাস করছে, সহজ বলে, মাথা খাটাতে হয় না বলে, সৃষ্টিশীলতার অভাব, যে কোনো কারণেই হোক, সময়ের অভাব, এই যে নিচ্ছে, এটার জন্য আসলে আমরা করছি কি? আমরা হাউ আর উই পেইং ফর ইট? আর উই ডুইং হার্ড ওয়ার্ক? আর উই ডুইং রিসার্চ? আমরা কি গবেষণা করে বা নিজেদের যে জায়গাটা নিয়ে কথা বলছি সেটার পেছনে বছরের পর বছর যে মানুষ আগে যেভাবে জ্ঞানের দিকে পৌঁছতো, তথ্যকে জ্ঞানে রূপান্তরিত করা, সেই জায়গাটায় কি আমরা যাচ্ছি? আমরা কিন্তু যাচ্ছি না, আমরা চেষ্টা করছি জ্ঞানকে তথ্যে রূপান্তরিত করতে, সহজীকরণ। তো এই জায়গাটাকে আমরা আসলে আমরা কি আসলে প্রোডাক্ট, নাকি আমরা এখানে আমরা লেবার, আমরা করছি সোশ্যাল মিডিয়ার লেবার। এগুলো হয়তো কন্টেম্পোরারি থিওরিতে চলে আসছে যে সোশ্যাল মিডিয়া ইউজার যারা
প্রডিউস করে কনজিউম করে প্রজিউমার যারা তারা আসলে সোশ্যাল মিডিয়ার আনপেইড লেবার। ধরেন আপনি ফেসবুকের ইকোনমিটা যদি দেখেন, ও শুধু কিছু ফিচার্স আপনার সামনে হাজির করেছে, ইন্টারেস্টিং সেটা, আপনি খুব প্রলুব্ধ হচ্ছেন, আপনি ট্যাগড হচ্ছেন এবং সারাক্ষণ ওটার মধ্যে আছেন, এটার জন্য আপনাকে পে করতে হচ্ছে না। কিন্তু ঘটনাটা কি ঘটে, এই যে এটার মধ্য দিয়ে এত বিলিয়ন মানুষ আছে, এটা ফেসবুক অ্যাডভার্টাইজারদের সাথে মানে বার্গেনিং পয়েন্ট হিসেবে সেল করে। আজকাল দেখেন যে ফেসবুকের নানান ফেক অ্যান্ড আদার বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো সামাজিক মানে সমস্যারও প্রবলেমও তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে আমি একটু তাহমিদের সঙ্গে যোগ করি যে উনি একটা শব্দ উচ্চারণ করে যে ক্রিয়েটিভ ওয়েতে, এই ক্রিয়েটিভ ওয়েতে যাওয়া ছাড়া শবনম, এখান থেকে বের হয়ে আসার পথ কোনো উপায় নেই। চিন্তা এবং ক্রিয়েটিভনেস ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব রায়হান শরীফ আপনাকে দিয়ে। আপনি তো আলোচনা শুনলেন, তো সমাধানটা কোথায় দেখতে পান? আমাদের কথার সাথে আমি একটা জিনিস যোগ করব, চিন্তা এবং ক্রিয়েটিভিটি একদম সত্যি কথা। তো সেই সঙ্গে আমি যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে ঐক্য। আমি আমার গবেষণার একটা জায়গা জুড়ে আছে যে স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক, এই দুইটা শব্দ ধারণা। স্ট্র্যাটেজি হচ্ছে যে অথরিটি আমাদের উপর যা আরোপ করে, তো যেমন ফেসবুকের কথা বললেন, ফেসবুক আমাদের উপরে যা আরোপ করে, যে সমস্ত কৌশল আরোপ করে, সেটা হচ্ছে তার স্ট্র্যাটেজি। আর ব্যবহারের দিক থেকে আমি যেটাকে ফেসবুককে ক্রিয়েটিভভাবে কীভাবে ব্যবহার করব, তো সেটা হচ্ছে আমার ট্যাকটিক। কিন্তু ট্যাকটিকগুলো যখন নাকি মানুষের যৌথবদ্ধতার জায়গায় না যায়, তখন এটা খেয়ে হারিয়ে ফেলে যে আমাদের সামষ্টিকতা, সামষ্টিক বোধ, সেই জিনিসটা আমাদের বলতে হবে। কারণ আমাদের মানবিক সম্পর্কগুলো কিন্তু এখনও ফেটিশ আকারে এখনও আছে, এবং নিঃশর্ত মানবিক সম্পর্কে আমাদের রুচি নেই। মানে রুচিটা তুলে নেওয়া হয়েছে। কোনো সম্পর্ক যদি নিঃশর্ত হয়, আমি প্রথমে সন্দেহ পোষণ করি। তো এই সমস্ত মানসিকতা থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। কিভাবে সাহিত্যিকরা তার ইমাজিনেশন দিয়ে মানুষকে এই জায়গায় নিয়ে যাবেন, এবং চিন্তাবিদরা নিয়ে যাবেন, অধ্যাপকরা নিয়ে যাবেন, রাজনীতিবিদরা নিয়ে যাবেন, সবার সামষ্টিক চেষ্টা থাকলে আমরা অবশ্যই এখান থেকে আমি তো আশা করি বের হতে পারবো। ধন্যবাদ আপনাকে রায়হান শরীফ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখবার জন্য আজকের অনুষ্ঠানে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। শুভরাত্রি।